চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের আবারও সংঘর্ষ চলছে। দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় সংঘর্ষ শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ অন্তত 50 জন আহত হয়েছেন। এর আগে শনিবার এলাকায় এক ছাত্রীকে বাসার দারোয়ানের মারধরের জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রাতভর সংঘর্ষ চলে। হামলায় সহকারী প্রক্টর সহ অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হন। শনিবার রাতে এক ছাত্রীকে দারোয়ানের মারধরের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। রোববার সকালে নিরাপত্তা সহ 4 দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে আবারও ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্লাস বর্জন করে জড়িতদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে 2 নম্বর গেট এলাকায় আবারও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে সংঘর্ষ। দারোয়ানের সাথে একটু ঝামেলা হয়, হয়তো যে বাসার নির্দেশনা আছে এর থেকে একটু পরে যাওয়া হয়, যার ফলে ওনার সাথে দারোয়ান কথা কাটাকাটি করে। এক পর্যায়ে ওনার ভাষ্যমতে দারোয়ান ওনাকে গায়ে আঘাত। তারা সব ঐক্যবদ্ধ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আমাদের সবার উপর অতর্কিতভাবে হামলা চালায়। যখন আমাদের উপর হামলা চালায় তখন আমাদের অসংখ্য ভাইয়ের কোপ দেয়, চাইনিজ ফুয়েল দিয়ে, তারপর আমাদের এই যে হকি স্টিক দিয়ে সবকিছু দিয়ে তার প্রস্তুত ছিল। সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে 0 পয়েন্টে যান উপাচার্য, উপ উপাচার্য সহ প্রক্টর। এ সময় পুলিশের উপর ক্ষোভ জানায় প্রশাসন। আমরা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আমরা নিরাপত্তা বাহিনী সহ একসাথে বসে আমরা এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। সংঘাতের জেরে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা, আর পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে রাতভর দফায় দফায় এই সংঘাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, পুলিশ, স্থানীয়রা সহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। অন্তত 30 শিক্ষার্থীকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেনাবাহিনীর সহায়তায় পরে পরিস্থিতি ভোরে নিয়ন্ত্রণে আসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি কি এখনো সংঘর্ষ চলছে কিনা, আর অনেকক্ষণ ধরে তো সংঘর্ষ চলছে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে কিনা, আহতদের বিষয়েও জানাবেন। যে গতকাল রাতে যে সংঘাতটি শুরু হয় সেটি আসলে রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে, কিন্তু সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের যে বিক্ষোভ চলছিল সেখানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করে। পরবর্তীতে শিক্ষার্থীরা একটি খবর পায় যে 2 নম্বর গেট বিশ্ববিদ্যালয়ের যে এলাকার বাইরে স্থানীয়রা জড়ো হচ্ছে। এই খবরে আসলে শিক্ষার্থীরা সেখানে ছুটে যায়। পরবর্তীতে ঠিক 12টার দিকে আসলে এই সংঘর্ষ শুরু হয় আবার, এবং মূলত ইট পাটকেল নিক্ষেপ দিয়ে এই সংঘাতের শুরু। পরবর্তীতে সেটি দফায় দফায় আমরা দেখেছি ঘণ্টা ব্যাপী এই সংঘাত চলমান থাকে। সাধারণ শিক্ষার্থীদের উপর স্থানীয়রা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং শিক্ষার্থীরা আসলে প্রতিরোধের মুখে তারা আসলে পাল্টা আঘাত করে এবং তারা ইট পাটকেল সহ যেভাবে পারে তারা সেই প্রতিরোধটি করেছে। এবং আমরা দেখেছি এই সংঘাতে সাধারণ শিক্ষার্থী যেরকম আহত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সহ এখানে যারা সংবাদ সংগ্রহ করতে এসেছিলেন তাদের মধ্যে অন্তত 5 জন আহত হয়েছেন এই সংঘর্ষে। আমরা দেখেছি আমাদের চোখের সামনে শিক্ষার্থীদের উপরে ব্যাপকভাবে মারধর চালিয়েছে এখানকার স্থানীয়রা। যাদের মুখে আসলে কাপড় বাঁধা ছিল তারা আসলে পরিচয় লুকানোর জন্য এটি করেছে কিনা সেই প্রশ্ন এখন শিক্ষার্থীরা বলছেন। তবে ঘটনার পর থেকে, অর্থাৎ গতকাল রাতে সেনাবাহিনী চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষের সময় আমাদের সামনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছেন, কিন্তু কাউকে এখন পর্যন্ত আসলে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখিনি। এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা 2 নম্বর গেট এলাকায় তারা জড়ো হয়ে আছেন এবং তারা যে কোনো মুহূর্তে আসলে সংঘাত আবার হয়ে উঠতে পারে। এবং শিক্ষার্থীরা স্থানীয়রাও অপরপক্ষে তারা অবস্থান নিয়ে রেখেছে। তবে স্থানীয়দের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি বেশি। ব্যাপক শিক্ষার্থী আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আসলে চিকিৎসা নিচ্ছেন। প্রায় এখন পর্যন্ত অন্তত শিক্ষার্থী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার প্রধান চিকিৎসক কর্মকর্তা। আমরা দেখেছি শুধুমাত্র শিক্ষার্থীদের উপর হামলা চালায়নি, সাধারণ এখানকার দোকানপাটের উপরও হামলা হয়েছে এবং স্থানীয়রা সাংবাদিকদের পরিচয় দেওয়ার পরে তাদের উপরে হামলা চালিয়েছে। এবং এখানে আমরা যখন সংঘাত শুরু হয় তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনও ছিল, পাশাপাশি এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও আসলে উপস্থিত ছিলেন। মূলত তারা একটি বৈঠকে বসেছিলেন আজকে এটি কিভাবে সমাধান করা যায় সেইটা নিয়ে, কিন্তু পরক্ষণে আসলে এই সংঘাতের খবরে তারা এখানে চলে আসেন
এবং আমরা দেখেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আসলে গণমাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছিলেন না, তিনিও অনেকটা অসহায়। তিনিও বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া এই সংঘাত আসলে সমাধান কোনোভাবেই সম্ভব নয়। এবং শিক্ষার্থীদের যে অবস্থান, তারা আত্মরক্ষার জন্য তারা বলছেন তারা সকল হল থেকে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। আমরা নারী শিক্ষার্থীদের উপস্থিতি যেমন দেখেছি, একই সাথে যারা ছাত্র রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও উপস্থিত ছিলেন। আমরা ছাত্র দলের নেতাদেরকে দেখেছি, আমরা শিবিরের নেতাকর্মীদেরকে দেখেছি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে, এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যেত আমরা দেখেছি। এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি সব মিলিয়ে বলা চলে এখনো থমথমে অবস্থায় বিরাজ করছে। যে কোনো সময় আবার সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি, এবং তারা বলছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের দিক থেকে কোনো ধরনের সহায়তা মিলেনি। এবং যেসব শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতরদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সকল ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে পড়েছে, এবং সামনের দিনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিস্থিতি কিভাবে যায় সেটি এখন বড় প্রশ্ন। আগামীকালকে বিশ্ববিদ্যালয়ের যে 34 বছর পরে চাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের কথা, সেটি আসলে সামনের দিনে কিভাবে হবে সেটি এখন বড় প্রশ্ন। শিক্ষার্থীদের একটি পক্ষ বলছেন যে চাকসু নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে একটি পক্ষ এই ধরনের সংঘাতকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, এবং সেখানে স্থানীয়রা, বিশেষ করে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদেরকে যুক্ত থাকার অভিযোগ তারা দিচ্ছেন। তবে স্থানীয়দের পক্ষ থেকে বলা হচ্ছে গতকাল তাদের উপরও হামলা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তারা সে ক্ষতিপূরণ চেয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সে বিষয়ে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের উপরে অতর্কিতভাবে পরবর্তীতে যে সংঘাত হয়, অতর্কিতভাবে হামলা করা হয়েছে। আব্দুল্লাহ রাকিব, আপনি সতর্কতার সাথে তথ্য সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের দেয়া তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় এক পাশে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা, অন্যদিকে কার্যালয়ের গেট সহ অন্য পাশে অবস্থান নিয়ে আছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া বন্ধ রয়েছে শেষ দিনের নির্বাচনী মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এর আগে সকাল 9:30টার দিকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রদল। এক পর্যায়ে মনোনয়নপত্র বিতরণের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তারা। এ ঘটনায় রাকসু নির্বাচনের মনোনয়নপত্র তুলতে আসা সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের সঙ্গে আলোচনা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান, সাধারণ শিক্ষার্থীরা তো কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদের দেয়া তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন, এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম কি আবার শুরু হবে কিনা, কি পরিস্থিতি দেখছেন? এই যে রাকসু নির্বাচনকে ঘিরে আজকে সকাল থেকেই উত্তেজনাকর অবস্থান। আজকে তো উৎসবমুখর হওয়ার কথা ছিল, যেহেতু নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজকে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন, সেই অনুযায়ী আজকে উৎসবমুখর থাকার কথা। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে তারা দাবি জানিয়ে আসছে যে এবারে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী যারা ভর্তি হলো তাদেরকেও এই ভোটার তালিকায় যুক্ত করার দাবিতে, সেই দাবিতেই তারা আজকে এখানে অবস্থান নিয়ে মূলত তালা মেরেছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন যে এই দাবিটা যৌক্তিক নয়, কারণ এখন নির্বাচন মাঝামাঝি সময়ে চলে এসেছে নির্বাচন প্রক্রিয়ায়, তো সেই কারণে তারা এটার বিপক্ষে। এবং তারা বলছেন, সাধারণ শিক্ষার্থীরা দাবি করছিল যে মূলত নির্বাচনকে ব্যাহত করার জন্য বা নির্বাচন বাধাগ্রস্ত করে পিছিয়ে দেওয়ার প্রক্রিয়ায় বলে তারা দাবি করছিল। এই দাবিতে মূলত দুই পক্ষ অবস্থান নিয়েছিল। ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, সকাল থেকে বেশ উত্তেজিত অবস্থায় আছে। এখন কিছুক্ষণ আগে তারা সাধারণ শিক্ষার্থীরা যে কোষাধ্যক্ষের কার্যালয়, এখানেই মূলত মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম চলছে, নির্বাচনী যে কার্যক্রম সেটি চলছে, সেই অনুযায়ী তারা এখানকার যে তালা মেরেছিল সেই তালাটি ভেঙে সাধারণ শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেছেন। এবং এরই মধ্যে কয়েক মিনিট আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম আবারও শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছিলেন যে তারা দুই পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করতে চান। তবে এখন পর্যন্ত দুই পক্ষের সাথে আলোচনা নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে
তারা ছাত্র দলের যে নেতাকর্মী আছে তারা একটা পাশে অবস্থান নিয়েছে, তারাও এখানে অবস্থান করছে, আর এক পাশে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা। এবং এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে এসে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা নির্বাচনের মনোনয়নপত্র তুলতে এসেছেন এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরাও এর মধ্যে এই নির্বাচন কমিশনের যে কার্যক্রম চলছে সেখানে তারা প্রবেশ করেছে। এই নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 550-র উপরে প্রায় 600 মনোনয়নপত্র বিতরণ হয়েছে গত কয়েকদিনে, এবং আজকে যে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ পর্যন্ত কতজন হচ্ছে সেই তথ্য তারা জানাবেন। তবে এই নির্বাচনকে ঘিরে, রাকসুকে ঘিরে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি এখনও রয়েছে। যদিও এখানে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রমটি শুরু হয়েছে, কিন্তু দুই পক্ষ দুই দিকে অবস্থান নিয়েছে এবং একজন আরেকজনকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। সাধারণ শিক্ষার্থী যারা তারাও কটাক্ষ করে স্লোগান দিচ্ছে, ছাত্র দলের বিপক্ষে ছাত্র দলের নেতাকর্মীরা তারাও কটাক্ষ করছে। সবকিছু মিলিয়ে এক ধরনের উত্তেজিত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং এই পরিস্থিতি শান্ত থাকবে বলেই শিক্ষকদের পক্ষ থেকে আশা করা হচ্ছে। তবে কতক্ষণ শান্ত থাকবে, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে এক বোতল ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে, জুতা স্যান্ডেল ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে, ধস্তাধস্তি হয়েছে, একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে একটি ভালো জিনিস হচ্ছে যে এই উত্তেজিত অবস্থা আছে, তার মধ্যেও এখানে যেটি ভয়ের কারণ ছিল, অনেক শিক্ষার্থী আশঙ্কা করছিল যে হয়তো ভয়াবহ বড় ধরনের সংঘাত বেঁধে যেতে পারে, সেটি এখন পর্যন্ত ঘটেনি। শিক্ষকদের পক্ষ থেকেও সেটি আশা করা হচ্ছে। এখানে আমরা কিছুক্ষণ আগেও বিএনপি পন্থী যেসব শিক্ষক, সেই বেশ কিছু শিক্ষক এখানে অবস্থান করছিলেন, তারাও এই সামনে অবস্থান নিয়েছিলেন। সব মিলিয়ে এখন নির্বাচনী যে প্রক্রিয়া চলছে, মূলত নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কয়েক দফায় নির্বাচনের যে তারিখ পিছানো হয়েছে, সেই প্রক্রিয়া তারিখ যাতে আগামী যে 25 তারিখ নির্বাচন হওয়ার কথা আছে সেটি যাতে কোনোভাবেই আর বিলম্বিত না হয়, কোনোভাবে যেন পেছানো না হয়, সেই দাবিতে তারা একাট্টা। এবং তারা সাধারণ শিক্ষার্থীরা সহ এখানে আমরা দেখছি যে নির্বাচনের এই যে দাবিটি, সেটি ছাত্র দলের দাবি, যে তারা যে দাবি করছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার। অন্যান্য ছাত্র সংগঠন এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের যে সমন্বয়কদের যে পরিষদ, তারা কিন্তু বলছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রক্রিয়া এটি ষড়যন্ত্র হিসেবে মনে করছে, এবং তারা সকলেই বলছে যে কোনো কারণে যাতে নির্বাচন পিছিয়ে না যায়। এখন এইখানকার যে আইন শৃঙ্খলা উত্তেজিত অবস্থা, সেটি আমরা এখন অবস্থান করছি কতক্ষণে এই অবস্থায়, এবং শেষ পর্যন্ত হয়তো শান্তিপূর্ণ অবস্থানে আসবে এটি বলে সাধারণ শিক্ষার্থীরাও আশা করছেন। রাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। এদিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানি মঙ্গলবার সকালে বিচারপতি SK তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিটটি করা হয়। ডাকসুর অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক BM ফাহমিদ আলম এই রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়েছে 5 আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন SM ফরহাদ, এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এবার ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডাকসু নির্বাচনের প্রচারণা ঘিরে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে প্রচার কার্যক্রম চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে সশরীরে ভোট চাইছেন তারা। এই মুহূর্তে ব্রিফিং করছেন শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদ। হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার মানুষকে শহীদ হতে হলো, এটির দায় মূলত সেই সময় আওয়ামী লীগ ইম্পাওয়ার যারা করেছে তাদের উপর দায় বর্তায়। সেই অপরাধকে ঢাকবার জন্য আর কোনো ইস্যু না পেয়ে সেই ছাত্র শিবির নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। এটি নিয়ে আমরা বিচলিত নয়, শিক্ষার্থীরা এটির জবাব 9 সেপ্টেম্বর দেবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত, আজকে আপনারা একটি সংবাদ দেখেছেন আমার ব্যাপারে, কোনো একজন রিড করেছেন, এটা খুব ভালো সংবাদ। আমি দেখে ওয়েলকাম করেছি যে অন্তত এটুকু ভালো, বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে, ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল, সামনেও থাকবে। সেটি কোর্টের যেহেতু বিবেচনাধীন বিষয়, কোর্ট থেকে রায় আসুক সেটির অপেক্ষায় থাকবে, এবং সেটির প্রতি আমার রেসপেক্ট এবং সম্মান এবং সেটিকে ওয়েলকাম করার জায়গাটুকু আমরা মানসিকভাবে প্রস্তুত এবং অলওয়েজ প্রস্তুত ছিলাম। আর এই ধরনের রিট
এবং এই ধরনের যে আয়োজনগুলো করেছে এটা সবচেয়ে ভালো হতো আরো আগে করতে আর কি, 7 দিন আগে করে, ইলেকশনের আগ মুহূর্তে করে। কেন যেন আমি জানি না কেন করেছে, আরো আগেও করতে পারতেন। এবং আইনি প্রক্রিয়া যাওয়াটা আমরা ইতিবাচক ভাবে দেখছি এবং তাকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। এবারে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের জোটের পক্ষ থেকে বিপি পদপ্রার্থী আবু সাদিক মোহাম্মদ কাইম ভাইকে। আমি প্রশ্নটা ব্রিফিং এর পরে প্রশ্ন উত্তর থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা প্রতিদিনই প্রচারণা করছি, আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনছি, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো শুনছি। তো আমাদের জোটের নাম হলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, তাদের প্রত্যাশায় আমাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। এবং এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মাধ্যমে আমরা বাংলাদেশের চমৎকার একটা মেসেজ দিয়েছি যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হইতে পারে, যে আমাকে নিয়ে সমালোচনা করে তাকে নিয়ে যে একসাথে কাজ করা যায়, এবং একটা ইনক্লুসিভ সমাজ গড়ার জন্য সবাইকে নিয়ে যে একসাথে পথ চলতে হবে, এবং এই সমাজ গড়ার জন্য যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে তাকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে, সেটার অনন্য নজির স্থাপন করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে প্যানেল হয়েছে সেই প্যানেলের মধ্যে। তো আমরা যে কাজ করেছি, আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, গত 1 বছর ধরে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব সকল কাজের সাথে আমরা জড়িত ছিলাম। এই কাজগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে এখন আমাদের চরিত্র হননে নেমেছে। এবং বিভিন্নভাবে যদি আপনারা দেখেন আমার ফেসবুক আইডিতে গিয়ে কমেন্ট সেকশনে ক্রমাগত তারা যে পরিমাণ গালাগালি করতেছে, এবং এখানে গালাগালির ক্ষেত্রে কোনো ধরনের লিমিট নাই, একদম আমার মা বাবা থেকে শুরু করে সবকিছুই। এবং ওই আইডিগুলোতে আপনাদেরকে একটু কাজ দিয়ে যায়, এখানে সাংবাদিক বন্ধু যারা আছেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা প্যানেলে আছি, প্রত্যেকের ফেসবুক আইডি থেকে কমেন্টে একটু যাবেন, কমেন্টে গিয়ে আমাদের ওইখানে যে কমেন্টগুলো করছে সেই কমেন্টগুলো কারা করছে সেগুলো একটা আইডেন্টিফাই করবেন। সে আইডেন্টিফাই করলে আপনারা নির্দিষ্ট কয়েকটা গোষ্ঠীকে খুঁজে পাবেন। সে গোষ্ঠীর নাম আমরা বলতে চাই না, কারণ এখন ডাকসু চলছে, আমরা এই সমস্ত নামগুলো বলে আমরা এগুলোকে এটার মাধ্যমে আমরা এটাকে এই নাম বলাকে আমরা বিব্রতকর মনে করছি। তো সেটা আপনারাই খুঁজে বের করবেন। এবং একই সাথে আমরা ডাকসু নির্বাচনের শুরু থেকে দায়িত্বশীল আচরণ করছি আমাদের জোটের পক্ষ থেকে। আপনারা জানেন আমাদের জোটের যারা নারী প্রার্থী আছে তাদেরকে ক্রমাগত তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, এবং মেসেঞ্জার থেকে শুরু করে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়েছি, আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে, এবং বিকৃতের সাথে যারা জড়িত ছিল সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে সেই চিত্র আছে। আমরা লিখিত অভিযোগ দেওয়ার পরও আজকে 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, যেটা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ। আমরা বারবার বলছি নির্বাচন কমিশনে যারা আছে তারা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি কারো দ্বারা আরোপিত হয়, তারা যে আদর্শ লালন করে, বিভিন্ন রঙের এখানে আমাদের শিক্ষকরা আছে, তো সেই রং দ্বারা যদি তারা অনেক বেশি প্রভাবিত হয় এবং তাদের বিশেষ ছাত্র সংগঠনকে যদি এক্সট্রা ফেসিলিটিস প্রদান করে, তাহলে এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো অবস্থান তৈরি হোক। তা আমরা অনুরোধ করব আমাদের নির্বাচন কমিশনকে তারা যেন প্রফেশনাল আচরণ করে, এবং ইতিমধ্যে যে অভিযোগগুলো দিয়েছি সেই অভিযোগগুলোর যেন সুস্থ বিচার করে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে যারা নির্বাচনে আমরা করছি, আমরা যারা প্রার্থীরা আছি, আজকে আমাদের প্রতিযোগিতা হওয়ার কথা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, আমাদের ভাবনা কি, আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়টা কেমন হবে, শিক্ষার্থীদের সামনে সেই রূপরেখা নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শিবিরের জিএস প্রার্থী ফরহাদ এবং ভিপি প্রার্থী সাদিক কায়েম ব্রিফ করছিলেন, আমরা সরাসরি ছিলাম তাদের ব্রিফিংয়ে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্টও ভালো এসেছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকা মেডিকেল পরিচালক জানান, নূরের চোখে আঘাতসহ নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হলেও তা কমে আসছে। বর্তমানে আইসিইউতে 6 সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে। সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাওয়ার আশা রয়েছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত নুরুল হক নূরের জ্ঞান ফেরে শনিবার। শুক্রবার রাতে কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নূর সহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হন। ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত 4টা সমস্যা। এটা হচ্ছে ওনার কিছু ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল। এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে মোটামুটি। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার পর দেশে উদ্ভূত পরিস্থিতিতে আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিকেল 4:30টার পর পৃথকভাবে ওই দলগুলোর সাথে বৈঠক হবে। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় জামায়াত ইসলামীর সঙ্গে বিকেল 4:30টায়, এনসিপির সঙ্গে সন্ধ্যা 6:30টায় এবং বিএনপির সঙ্গে সন্ধ্যা 7:30টায় বৈঠক অনুষ্ঠিত হবে। শুরুতে বিকেল 3টায় বিএনপিকে সময় দেওয়া হলেও ওই সময় দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় বিএনপির অনুরোধে বৈঠকের সময় পরিবর্তন করা হয়। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দেশের বর্তমান এবং রাজনৈতিক পরিস্থিতি সহ নির্বাচন ইস্যুতেও আলাপ হতে পারে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে একাধিকবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বৈঠক তো 4:30টার দিকে শুরু হওয়ার কথা, এই 3টি দলই যোগ দিচ্ছে কিনা, আর আলোচনায় আসলে কোন বিষয়ে কোন ইস্যু গুরুত্ব পাচ্ছে? দেখুন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যখনই বিভিন্ন গুজব বা সংকট তৈরি হয়েছে, তখনই কিন্তু প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন এবং তাৎক্ষণিক আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে গত শুক্রবার যখন নুরুল হক নূরের উপর হামলার ঘটনা ঘটে এবং এই হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার প্রধান থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাই নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এরপরই আমরা দেখেছি যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিএনপি, জামাত এবং এনসিপি প্রথমে এই 3 দলকে আজকে ডেকেছেন, আলাদাভাবে তাদের সাথে বৈঠক হবে। এই বৈঠক বিকেল 4:30টায় প্রথমে জামাত ইসলামের সাথে হবে। এখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। এরপর সন্ধ্যা 6:30টায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে সেখানেও 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে এবং সন্ধ্যা 7টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যোগ দেবেন। এখানে যে বিষয়টি মূল আলোচনায় প্রাধান্য পাবে তা হচ্ছে এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, এতে আসলে কিভাবে এই সংকট সমাধান করা যায়। কারণ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কোনোভাবেই যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর কাছে এর আগেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং আমরা দেখেছি গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন এই বৈঠকের ঘোষণা দেন বা বৈঠকের তথ্য জানান, তখনও কিন্তু তিনি বলেছেন কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হবে না, বাধাগ্রস্ত হবে না, নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারির মধ্যেই হবে। এবং সেই প্রেক্ষিতে আজকে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গিয়েছেন। তিনি সেখানে গিয়ে দুজন নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন এবং নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপের যে কার্যক্রম সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন এবং ধাপগুলি কি কি হবে সেটিও তিনি জানতে চেয়েছেন। আমরা যে কারণে আজকে বলতে পারি যে আজকের এই বৈঠকে এই দেশের যে উদ্ভূত পরিস্থিতি এটির পাশাপাশি নির্বাচনের যে সময়সীমা সেটি আসলে গুরুত্ব পাবে। আমরা জানি যে যদিও জুলাই সনদ ইস্যুতে বিএনপি, জামাত, এনসিপি এই 3 দলের সাথে বেশ কিছু ইস্যুতে দ্বিমত রয়েছে, এর মধ্যেই কিন্তু এই ভিপি নূরের উপর হামলার ঘটনা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হামলার ঘটনা ঘটেছে এবং এই বিষয়টি এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এবং এই বিষয়টিকে পুঁজি করে কেউ যাতে নির্বাচন বানচাল বা নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে এর জন্য প্রথম সারির 3টি রাজনৈতিক দল যারা আছে এখন তাদের সাথে মূলত আলোচনা হবে এবং আমরা দেখেছি এর আগেও প্রথম 3 দলের সাথে আলোচনার পরেও অন্যান্য যেসব দল রয়েছে, নিবন্ধিত বা নিবন্ধনের বাইরেও যেসব দল রয়েছে
তাদের সাথেও কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধানের আলোচনা হয়েছে। আমরা সে কারণে ধারণা করতে পারি যে আজকে এই 3 দলের সাথে আলাদা বৈঠকের পরে বাকি যে সব দল রয়েছে সেই সব দলের সাথেও প্রধান উপদেষ্টা দেশের সবশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন এবং সেই বৈঠকে তিনি দেশের যে সামগ্রিক পরিস্থিতি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর যেসব ভূমিকা, সামগ্রিক বিষয় নিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবেন। এটি কিন্তু রাজনৈতিক দলের নেতারা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদ শরীফ। প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা আওয়ামী লীগের দোসররা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। রিজভী বলেন, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সক্ষম হলেও এখনও নানা সংশয় রয়েছে, যদিও কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আশ্বস্ত করেছে। বৈঠকে আরপিও, সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের বিষয়েও কথা হয়েছে। রাজনৈতিক দলগুলোর নানা মত থাকলেও এই মুহূর্তে পিআর পদ্ধতি সম্ভব না বলে জানান রিজভী। পরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। নির্বাচন কমিশন যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন, আমরা মানে এর আপডেট আমরা যতটুকু দেখেছি এই পর্যন্ত, সব কিছু মিলিয়ে আমরা আশা রাখি বর্তমান যে নির্বাচন কমিশন তার একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ, সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে সক্ষম হবেন। রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা ঢুকে পড়তে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে মন্ত্রণালয়ে নির্বাচন, পুলিশের নিরপেক্ষতা সহ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, যে দলের কার্যক্রম নাই তারা তো নির্বাচন বানচাল করার চেষ্টা করবেই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে, এজন্য পুলিশ সক্রিয় রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি আছে বলেও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের নিরাপত্তা প্রধান ও আইন রাজনৈতিক উদ্যোগী মত থাকতে পারে একজন আমি, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। চূড়ান্ত হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়নে সংসদের প্রয়োজন হবে বলে মনে করে বিএনপি। আর জামায়াত জানায়, রাষ্ট্রপতির ঘোষণাতেই তা বাস্তবায়ন সম্ভব। এনসিপি অবশ্য এজন্য গণভোট চায়। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে 84টি প্রস্তাব চূড়ান্তের পর তা 15ই সেপ্টেম্বরের মধ্যে সনদ আকারে প্রকাশ করতে চায় ঐকমত্য কমিশন। দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। তাদের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 84টি প্রস্তাব চূড়ান্ত করে ঐকমত্য কমিশন। খসড়া জুলাই জাতীয় সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে? জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়াদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি জোর দিচ্ছে গণভোট অথবা গণপরিষদ গঠনের উপর। নির্বাচনের আগে সংস্কার হবে এরকম একটা গ্রহণযোগ্য পদ্ধতি, সেটা গণপরিষদ হোক, প্রেসিডেন্সিয়াল অর্ডার হোক কিংবা অন্য কোনোভাবে হোক, যেটাই হোক সেটা সকল দলকে সাথে নিয়ে নির্বাচনের আগে করতে হবে। কোনোভাবেই নির্বাচনের পরে সংস্কারকে নেওয়া যাবে না। আর রাষ্ট্রপতির ঘোষণাতেও জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মনে করে জামায়াত ইসলামী। আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছা, সেটা ঐকমত্য কমিশনের মাধ্যমে হইতে পারে, অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা হতে পারে। সেকেন্ড থিং হচ্ছে, আগে এটা যদি সমঝোতার মাধ্যমে না হয় তাহলে সরকার একটা লিগ্যাল ফ্রেমের আওতায় এনে এটা করতে পারে। বিএনপি নেতা গয়েশ্বর বলছেন, সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে সংসদ লাগবে। সনদ মানে একটা প্রতিশ্রুতি, তাহলে এটা এফেক্ট করবে কখন? ইলেকশনের পর, পার্লামেন্ট। আর যেগুলি পার্লামেন্টের সাথে, কনস্টিটিউশনের সাথে সংশ্লিষ্ট না, এটাই সরকার তার এক্সিকিউটিভ অর্ডারই করতে পারে।
রাজনৈতিক দলগুলোকেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার। বাস্তবায়ন পর্যায়েও বড়টা তাদের কোর্টে, রাজনৈতিক দলের কোর্টে, এবং তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যার মাধ্যমে একটা নির্বাচনের পথ সুগম হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পর গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মোচিত হবে। আগামী 15 সেপ্টেম্বর ঐক্যমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সেরোটাইপ 2 এবং 3 দুটি ধরনই মিলেছে। এই দুটিকেই ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 2023 সালে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 1700 মানুষের মৃত্যু হয়েছিল সেরোটাইপ 2-তে। তবে পূর্ণাঙ্গ ধরন শনাক্ত না হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে ঘাটতি থেকেই যাচ্ছে। দেশে কত শতাংশ ডেঙ্গু রোগী কোন সেরোটাইপ দিয়ে আক্রান্ত হচ্ছে তা শনাক্ত করে আইইডিসিআর, যার উপর নির্ভর করে ডেঙ্গুর ভয়াবহতা। 2023 সালে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 1700 মানুষ ডেঙ্গুতে মারা যান। সে বছর 75% বেশি সেরোটাইপ ডেন 2-তে আক্রান্ত হয়েছিলেন। আর 2024 সালে 70% আক্রান্ত হন ডেন 3-তে। এবছর পাওয়া গেছে দুটো ধরনই। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর 4টি ধরন রয়েছে। এর মধ্যে একটিতে পজিটিভ হলে পরবর্তীতে ওই ধরনটিতে আবারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে রোগীর শারীরিক অবস্থা হতে পারে গুরুতর। বরগুনাতে পেয়েছি সেরোটাইপ 3 এবং সেরোটাইপ 2। হ্যাঁ, আর টোটালটা হয়তো আরো কয়েকদিন পরে পাওয়া যাবে। এটা হচ্ছে আপনার যখন বরগুনাতে আউটব্রেকটা হলো, ডেঙ্গুর অনেক রোগী পাওয়া গেল, মৃত্যুবরণ করলো। আর সম্ভবত এই সেরোটাইপ 2 এবং 3 সারা দেশে আছে। পুরো পিকচারটা আরো কয়েকদিন পরে জানাবো। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন কোনো বছরই পূর্ণাঙ্গভাবে ডেঙ্গুর ধরন নির্ণয় করা যায়নি এখনো, যে কারণে প্রতিরোধে থেকে যাচ্ছে ঘাটতি। এভিডেন্স যদি না থাকে কোন টাইপ দ্বারা আক্রান্ত হয়েছে, কত লোক কোন টাইপ দ্বারা কতবার আক্রান্ত হয়েছে, এগুলো কোনো তথ্যই আমাদের কাছে নেই। তার মানে আমরা অন্ধকারে আছি। আসলে আমাদের এভিডেন্স জেনারেট করার জন্য প্রত্যেকবার টাইপিং করা দরকার। এটা জাতীয়ভাবে এমনভাবে করা দরকার যাতে করে বাংলাদেশের পুরো চিত্র আমরা পাই। এবছর 30 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 30,908 জন আর প্রাণহানি 118 জনের। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনায় পূর্ব বিরোধের জেরে হামলায় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1 জন। শনিবার রাতে মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সাবেক ইউপি মেম্বার ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা দুজাহান মিয়ার সঙ্গে একই এলাকার আমজাদ মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরই জেরে শনিবার রাত 8:45টার দিকে জেলা বিএনপি সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে দুজাহানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই দুজাহানের সমর্থকদের হামলায় আমজাদের সমর্থক নূর মোহাম্মদ ও রফিক মিয়া আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মূলত ঘটনার সূত্রপাত। এর পরবর্তীতে আরও জমি সংক্রান্ত এবং টাকা এইসব বিষয় অ্যাড হয়েছে আর কি। তো এটা এখানে আসলাম আমরা, গত রাত্রি আমরা পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছি। নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে 1 জন নিহত হয়েছেন। শনিবার রাতে দীঘাপতিয়া ইউনিয়নের নেপাল দিঘি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নবীর আলী রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা। এলাকাবাসীর দাবি, গত রাতে নেপাল দিঘি গ্রামের একটি বাড়িতে চুরি করতে যান নবীর আলী। এ সময় বাড়ির সদস্যদের চিৎকারে আশেপাশের সবাই জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে একটি মাদ্রাসার পাশ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নবীর আলীকে হত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নেপাল দিঘি নামক গ্রামে আমরা উপস্থিত হই। এখানে এসে নবীর আলী নামে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পাই। তো আমরা প্রাথমিকভাবে জেনেছি এর বাড়ি রাজশাহী জেলার বাঘা থানাতে। দেশের বাজারে টানা 2 দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সবশেষ শনিবার ভরিতে 1 লাফে 1667 টাকা বাড়ানো হয়েছে। এতে টানা 2 দফায় মোট 2717 টাকা বেড়েছে স্বর্ণের দাম।
রোববার থেকেই কার্যকর হবে নতুন এই দর। নতুন দর অনুযায়ী বর্তমানে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম পড়বে 1,74,318 টাকা। পাশাপাশি 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,66,399 টাকা। এছাড়া 18 ক্যারেটের দাম পড়বে 1,42,627 টাকা। তবে সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম পড়বে 1,18,028 টাকা। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট 47 বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যেখানে 31 বারই দাম বাড়ানো হয়েছে আর দাম কমেছে 16 বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট 62 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে 35 বার দাম বাড়ানো হয়েছিল। গত বছর 27 বার কমানো হয়েছিল স্বর্ণের দাম। ফরিদপুর জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কর্মচারীর বিরুদ্ধে। গ্রাহকদের অভিযোগ, দলিল রেজিস্ট্রি, জেলা উপজেলার জমির নকল সহ রেকর্ড রুম থেকে কাগজ পেতে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। দুর্নীতি করে ভুয়া দলিল তৈরির অভিযোগও রয়েছে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। ভাইরাল হওয়া ভিডিওতে প্রকাশ্যেই টাকা নিতে দেখা যায় মোহাম্মদ মাসুদ আলী মোল্লাকে। ফরিদপুরের জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সম্প্রতি ঘটেছে এই ঘুষ লেনদেন। গ্রাহকরা জানান, জমির নকল তুলতে দিনের পর দিন ঘোরার পর বাধ্য হয়ে টাকা দিতে হয় রেকর্ড রক্ষককে। এভাবে সরবরাহ করেন জমির ভুয়া দলিলের নকল। আমি ওনাকে দলিল বাবদ 2000 টাকা ওই দিন দেই, এরপর 2 সপ্তাহ পরে আরো 2000 টাকা দেই। বলতেছে বারবার খালি সময় নিচ্ছে আর দিচ্ছে না। মাসুদ মিয়াকে এটা পরিপূর্ণ দায়ভার, উনি এটা কিভাবে করলো, কেন করলো, এটা ওনার জবাবদিহিতি চাই আর ওনার বিচার চাই। ঘুষ নেওয়া ছাড়া মাসুদ মোল্লার বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে, তবে এসব অস্বীকার করেন তিনি। এবং ওই টাকাটা আমার ব্যাগে ছিল জোর করে, আমি কিন্তু যেভাবে করছে আমি বড় ভাই শ্রদ্ধা করতাম, বাঙালি চাকরি করছি তো ওইভাবে যে উনি ওইভাবে দিবে জোর করে দিচ্ছে, এই জায়গায় এইভাবে দিচ্ছে। দেওয়ার পরে পরক্ষণে যখন দেখলাম যে এই অবস্থা, তখন উনি বিকাশ নাম্বার দিয়েছে, আমি টাকাটা ব্যাগে দিয়ে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ায় ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে। সেই সাথে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা রেজিস্ট্রারের। কি সুবিধা কি অসুবিধা, কারণ আমরা তো কিছু জানি না, আপনারাও জানেন না, তাই না? আমরাও জানি না। তাকে সে ব্যাপারে চিঠি দিয়েছে এবং 3 দিনের ভিতরে সে উত্তর দেবে, না হলে আমাদের যে বিভাগীয় ব্যবস্থা সেটা নেওয়া হবে। বিষয়টা যদি প্রমাণিত হয়, আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর মহাফেজখানা এবং সাব রেজিস্ট্রার সদরকে এ বিষয়ে আমি তাকে শোকজ করে তার কাছ থেকে জবাব আহরণ করতে বলবো। ফরিদপুর জেলা রেজিস্ট্রার অফিসের সেবা গ্রহীতা 5 জেলার প্রায় 1 কোটি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1 সেপ্টেম্বর থেকে দেশের বন্দরগুলোতে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়বে 20 থেকে 50%। কিছু ক্ষেত্রে 80% পর্যন্ত বাড়তে পারে এই চার্জ। মাসুল বাড়ানোর এই ঘোষণা 1.5 মাস আগে জানিয়েছিল বাংলাদেশ কন্টেইনার ডিপো সমিতি বিগডা। তবে শুরু থেকেই এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। কন্টেইনার ডিপোগুলোতে আমদানি রপ্তানি পণ্য ব্যবস্থাপনার বাড়তি মাসুল অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে শঙ্কা রপ্তানিকারকদের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 20 ফুট রপ্তানি কন্টেইনারের চার্জ 6,187 টাকা থেকে বাড়িয়ে 9,900 টাকা করা হয়েছে। 40 ফুট কন্টেইনারের চার্জ 8,250 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 13,200 টাকা। এছাড়া খালি কন্টেইনার, ডকুমেন্টেশন এবং গ্রাউন্ড ভাড়া সহ প্রায় সব সার্ভিসে অতিরিক্ত চার্জ আরোপ করেছে বিগডা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।